নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। প্রত্যেক দিন এই সকালবেলা এই কথাগুলো বলি, প্রার্থনা করি, আর প্রত্যেক দিন মনের মধ্যে যেন একটা আলো ছড়িয়ে যায়। তো আজকে দুটি কারণে খুব বিশেষ দিন। একটা হচ্ছে যারা জৈন ধর্মাবলম্বী তাদের একটি ব্রত আছে আজকে, বট সাবিত্রী ব্রত। আর দ্বিতীয়টি হলো যোগী পুরুষ শ্রী সন্তদাস বাবাজির আবির্ভাব হয়েছিল আজকের তারিখে 10ই জুন 1859 খ্রিস্টাব্দে। এবারে বেনি মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 26শে জ্যৈষ্ঠ 1432, ইংরেজির 10ই জুন 2025 মঙ্গলবার। আজ চতুর্দশী। সূর্যোদয়ের সময় ভোর 4:56, সূর্যাস্তের সময় সন্ধে 6:18। নক্ষত্র অনুরাধা। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। সন্ধ্যেবেলা 6:03 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে আজকেই কিন্তু বৃহস্পতিবারের শরণাগতের জন্য চিঠি লেখার শেষ দিন। চিঠির বিষয় গঙ্গা। গঙ্গা নিয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা, জ্ঞানের কথা নয়, তত্ত্বের কথা নয়, পুরাণের কথা নয়, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা। তাহলে এইবার আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তনে পুত্র নিয়ে কথা হচ্ছে। কত রকমের পুত্র, মানে যাকে আমরা পুত্র বলে মনে করি, বাবার ঔরসে মায়ের গর্ভে জন্ম হয়েছে যার, তার বাইরে আরো কত রকমের পুত্রের কথা স্বীকার করা হয়েছে আমাদের প্রাচীন শাস্ত্রে। তার মধ্যে পৌনর্ভব পুত্রের কথা বলেছিলাম, সেই সূত্র ধরে ইরাবানের কথা বলবো বলেছিলাম। সেই ইরাবানের কথা দিয়ে শুরু করব আজকের পুরাণ চিরন্তন। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে, কর্মজীবনে বেদান্ত দ্বিতীয় পর্ব, সেখান থেকে পড়ে শোনাবো। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, স্বামী গোকুলানন্দের মানসিক চাপ জয় করার উপায়, আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পুরাণ চিরন্তন নিয়ে ফিরে আসছি গানের পর। গান শেষ করে কথা শুরু করছে আপনাদের সৌমিত্র বসু। পুরাণের কথা, পুরাণ চিরন্তন। মহাভারতে এই যে পৌনর্ভব পুত্র, তার একটা উদাহরণ হচ্ছে অর্জুনের পুত্র বলে পরিচিত ইরাবানের মধ্যে। ইরাবান ইরাবান বসুরায় বলে একজন কবি ছিলেন বা আছেন, আমি জানি না এখনো পর্যন্ত। তো সেই ইরাবান নামটা বাঙালি খুব যে গ্রহণ করেছে এমন নয়, একটু অন্যরকম নামই ইরাবানের নাম। একটু ইরাবান নামটা খুব বাঙালি ঘরে দেখা যায় না। তো দ্রৌপদীর সঙ্গে বিয়ের পর বিয়ের যে নিয়ম সেটা ভঙ্গ করে ফেলায় অর্জুনকে বনবাসে যেতে হয়েছিল। আমি খুব ছোট্ট করে গল্পটা বলছি। অর্জুন যখন তীর্থ ভ্রমণ করছেন তখন একদিন কৌরব্য নাগ বলে একজন নাগ, তার মেয়ে উলুপি। তো অর্জুন স্নান করছেন গঙ্গায়, এমন সময় উলুপি তাকে টেনে নিয়ে চলে যান ওই জলের নিচে একেবারে নাগলোকে। অর্জুনকে দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। অর্জুনের সঙ্গে উলুপির মিলন হয় এবং তিনি অর্জুনের বিবাহিতা স্ত্রী হয়ে গেলেন। অর্জুন হয়তো সব ঘটনা জানতেন না, কিন্তু বাস্তবে নাগকন্যা উলুপির বিয়ে হয়েছিল অন্য এক নাগ বংশে, কিন্তু তার স্বামী মৃত্যুবরণ করেন পক্ষীরাজ গরুড়ের হাতে। সেটা অর্জুন জানেন কিনা আমি জানি না, মানে জানতেন কিনা আমি জানি না।
তো উলুপির স্বামী মারা গেছেন, উলুপি আর একবার বিয়ে করবে, তাদের শ্বশুরবাড়ির কোনো আপত্তি ছিল না। কিন্তু এই যে উলুপি নাগবংশ ত্যাগ করে একেবারে পাণ্ডব অর্জুনকে কামনা করে ফেললো, তার ফলে পুরনো শ্বশুরবাড়ির সঙ্গে তার একটা তিক্ততার জায়গা তৈরি হলো। অর্থাৎ তুমি নিজের যে বংশ, তুমি নিজেদের যে কুল, সেই সমস্তটাকে ভাসিয়ে দিয়ে অন্য একজনের সঙ্গে তুমি সম্পর্ক তৈরি করলে। এবং উলুপির বাবা কৌরব্য নাগ, তিনি এই বিয়েতে সম্মতি দিয়েছেন। ফলে এই যে বাবা মেনে নিলেন, মেয়ে বিয়ে করলো অর্জুনকে, তাতে করে উলুপির যে আগের স্বামীর ঘর, সেটাকে আর শ্বশুরবাড়ি বলা যাবে কিনা আমি জানি না, সেইখানে একটা একটা বিদ্রোহ তৈরি হয়েছিল। এটা ভীষ্ম পর্বে জানা যায়, যখন সঞ্জয় অর্জুনের ছেলে ইরাবানের পরিচয় দিচ্ছেন ধৃতরাষ্ট্রের কাছে। আপনারা জানেন যে ধৃতরাষ্ট্র অন্ধ, সঞ্জয় তার কাছে পুরো যুদ্ধের বিবরণটা দেন। তো এই সঞ্জয় যেটা বলছেন সেটা হচ্ছে যে উলুপির যে আগের স্বামী ছিলেন, তিনি মারা যাবার পরেও শ্বশুরবাড়িতে তিনি থাকতেন, শ্বশুরবাড়িতে তিনি তার মর্যাদাতেই থাকতেন উলুপি। কিন্তু এই যে অর্জুনের সঙ্গে উলুপির যে বিয়েটা হলো, তারপরেই তার আগের স্বামীর ছোট ভাই অশ্বসেন, সে উলুপির ওপর খুব রেগে গেল। এই রাগটা একেবারে চরম আকার ধারণ করলো বিশেষ করে উলুপির গর্ভে ইরাবানের জন্মের পর। তারপর কি হলো বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। শুনছেন ইরাবানের গল্প 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর উলুপি যে অর্জুনকে বিয়ে করলেন, তার ফলে উলুপির পূর্বপক্ষের স্বামীর ভাই, মানে দেওর আর কি, অশ্বসেন, সে উলুপি আর তার যে বাচ্চা, সেই দুজনকে মানে ইরাবান আর তার মাকে বাড়ি থেকে বার করে দিল এবং বলল কোন রকমের কোনো সম্পর্ক থাকবে না তোমার সঙ্গে। এই সময় থেকে উলুপি তার বাপের বাড়িতে চলে এলেন। তো ইরাবান বড় হচ্ছেন মায়ের তত্ত্বাবধানে, বড় হচ্ছেন মামার বাড়িতে। সেকালে কোন একজন বিধবা যে নিঃসন্তান, তার গর্ভে পুত্র উৎপাদন করবার জন্য যে নিয়োগ প্রথা চলতো, আমি বলেছি আপনাদের নিয়োগ প্রথা কাকে বলে না বলে সে তো বলা হয়েছে, সেই ব্যাপারটার উদ্যোগটা নেওয়া হতো শ্বশুরবাড়ি থেকেই। এবং অনেক ক্ষেত্রেই এই যে নেওয়া হতো, এই কাজটা করতেন দেওর বা ভাসুর। দেওর বা ভাসুর যদি না থাকতেন বা আগ্রহী না হতেন বা যে কোনো কারণেই হোক, দেওর বা ভাসুরের সঙ্গে মিলনের ফলে এটা হতে পারবে না, তখন বাইরে থেকে লোক নেওয়া হতো। তা উলুপির ক্ষেত্রেও এই ব্যাপারটা হতে পারত। তার স্বামী হচ্ছেন নাগরাজ, তিনি মারা যাবার পর অশ্বসেনই ছিলেন নিয়োগের উপযুক্ততম পাত্র, এবং তার বাড়ির লোকেরাও এই নিয়োগে আপত্তি করতেন বলে মনে হয় না, কারণ এটা তো প্রথা একটা, এটা তো চালু আছে। কিন্তু উলুপি এই শ্বশুর বাড়ির যে নাগেদের যে পুরুষেরা, অশ্বসেন বা অন্য যারা আছেন, তাদের খুব উলুপি পছন্দ করতেন বলে মনে হয় না। ফলে এই গঙ্গায় স্নানরত অর্জুনকে দেখে উলুপি অশ্বসেনের সঙ্গে তার যেটা অবধারিত ছিল, প্রায় বলা যেতে পারে বংশের নিয়ম অনুযায়ী, সেইটা উনি নিলেন না এবং অর্জুনকে তিনি কামনা করলেন। তা কৌরব্য নাগ মানে উলুপির বাবা, তিনি বললেন যে বেশ ঠিক আছে, খুব ভালো। অর্জুনের হাতে উলুপিকে তুলে দিলেন এবং তাতেই অশ্বসেনের খুব রাগ হলো, হেরে যাওয়া হলো। তো একটা একরকম করে তো হেরে যাওয়া হলো, যে নারী আমার কাছে আসবেই এটা ঠিক ছিল, সেই নারী আমার কাছে না এসে অন্যত্র চলে গেল। আজকে এই পর্যন্তই থাক পুরাণ চিরন্তন। এরপরে আরো গল্প আছে, ইরাবানের গল্প, উলুপির গল্প বলবো, কিন্তু আপাতত স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, দ্বিতীয় পর্ব। গানের পর স্বামী বিবেকানন্দের রচনা যতটা পড়ে শুনিয়েছিলাম তারপর থেকে আরো খানিকটা।
অতএব দেখা গেল ভ্রমবশত আমরা আমাদের স্বরূপ ভুলিতে চেষ্টা করিয়াছি, কিন্তু ভুলিতে পারি নাই। সর্বদাই উহা কোনো না কোনো রূপে আমাদের সম্মুখে আসিতেছে। আমরা যে দেবতা, ঈশ্বর প্রভৃতির অনুসন্ধান করিয়া থাকি, আমরা যে বহির্জগতে স্বাধীনতা লাভের জন্য প্রাণপণ চেষ্টা করিয়া থাকি, এসব আর কিছুই নয়। আমাদের মুক্ত প্রকৃতি যেন কোনো না কোনো রূপে নিজেকে প্রকাশ করিবার চেষ্টা করিতেছে। ইহা সর্বদাই আমাদিগকে আহ্বান করিতেছে। ভাবিতেছি কোথা হইতে এই বাণী উঠিতেছে, তাহা বুঝিতে আমরা ভুল করিয়াছি মাত্র। আমরা প্রথমেই ভাবি এই বাণী অগ্নি, সূর্য, চন্দ্র, তারা বা কোনো দেবতা হইতে উত্থিত। অবশেষে আমরা দেখিতে পাই এই বাণী আমাদেরই ভিতরে। এই সেই অনন্ত বাণী অনন্ত মুক্তির সমাচার ঘোষণা করিতেছে। এই সঙ্গীত অনন্ত কাল ধরিয়া চলিয়াছে। আত্মার সঙ্গীতের কিয়দংশ এই পৃথিবী, এই নিয়ম, এই বিশ্ব জগৎ রূপে পরিণত হইয়াছে। কিন্তু এই সঙ্গীত, এই ধ্বনি সর্বদা আমাদের নিজেদেরই ছিল এবং চিরকাল তাহাই থাকিবে। এক কথায় বেদান্তের আদর্শ জগতে মনুষ্যের যথার্থ স্বরূপের উপাসনা। আর বেদান্তের ইহাই ঘোষণা যে যদি তুমি ঈশ্বরের ব্যক্ত রূপকে, তোমার ভ্রাতাকে উপাসনা করিতে না পারো, তবে অন্য কোথাও তোমার অন্য কোনো উপাসনা বিশ্বাসযোগ্য নয়। তোমাদের কি বাইবেলের সেই কথা স্মরণ নাই? যদি তুমি তোমার ভ্রাতাকে, যাহাকে তুমি দেখিয়াছ, ভালোবাসিতে না পারো, তবে যে ঈশ্বরকে কখনো দেখো নাই তাহাকে ভালোবাসিবে কি করিয়া? যদি তাহাকে দেবভাবাপন্ন মনুষ্যের মুখে না দেখিতে পারো, তবে তাহাকে মেঘে বা অন্য কোনো জড় পদার্থে অথবা তোমার নিজের মস্তিষ্কের কল্পিত গল্পে দেখিবে কি করিয়া? যেদিন হইতে তোমরা সকল নরনারীর মধ্যে ঈশ্বর দেখিতে থাকিবে, সেই দিন হইতে আমি তোমাদিগকে ধার্মিক বলিব। তখনই তোমরা বুঝিবে ডান গালে কেহ চড় মারিলে তাহার দিকে বাঁ গাল ফেরানোর অর্থ কি। যখন তুমি মানুষকে ঈশ্বর রূপে দেখিবে, তখন সকল প্রাণী, এমনকি ব্যাঘ্র পর্যন্ত তোমার নিকট আসিলে তাহাকে স্বাগত জানাইবে। যাহা কিছু তোমার নিকট আসে, সবই সেই অনন্ত আনন্দময় প্রভু নানা রূপে আসিতেছেন। তিনি আমাদের পিতা, মাতা, বন্ধু, আমাদের আত্মাই আমাদের সঙ্গে খেলা করিতেছেন। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, দ্বিতীয় পর্ব। এবারে গান, গানের পর কথামৃত। কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর থিয়েটার দেখতে এসছেন। স্টার থিয়েটারে গিরিশচন্দ্রের নাটক বৃষকেতু দেখেছেন। আরেকটি নাটক বিবাহ বিভ্রাট, সেটি দেখবেন। তো এই নিয়ে কথাবার্তা হচ্ছে বসে। তো এর মধ্যে একটা কথা উঠে পড়লো আর কি, মানে বিরতির সময়টায় একটা কথা উঠে পড়লো। সেই কথার সূত্র ধরে আমি আপনাদের বলি যে আপনি কি নিজেকে জানেন? আমি কি নিজেকে জানি? আমাদের প্রাচীন শাস্ত্রে একটা খুব চেনা কথা আছে, আমরা প্রায়শই ব্যবহার করি হয়তো কথাটা, আত্মানাং বিদ্ধি, নিজেকে জানো। আপনি কি নিজেকে জানেন? আমি অন্য সমস্তটা বাদ দিচ্ছি, বাদ দিয়ে আমি একটা কথা বলি যে সত্যি সত্যি আপনি একটা কোনো অভিজ্ঞতার মধ্যে যদি ঢুকে না পড়েন, তাহলে আপনি কল্পনাও করতে পারবেন না যে সেই যে অবস্থাটা, সেই অবস্থার মধ্যে পড়ে আপনার ভেতরকার কোন কোন মনোভাব, কোন কোন প্রবণতা, কোন কোন শক্তি বিচ্ছুরিত হয়ে আপনাকে সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে অভিজ্ঞ করে তুলবে। এটা আপনি কল্পনাও করতে পারবেন না। ওই যে বলে না, বিপদের মধ্যে পড়লে মানুষকে চেনা যায়। চেনা যায় মানে অন্য মানুষকে চেনা যায় তাই শুধু নয়, নিজেকেও কিন্তু চেনা যায়। নিজেকেও বুঝতে পারা যায় যে হ্যাঁ, আমার ভেতরে এই শক্তি ছিল। আমি এরকম অনেক গল্প জানি। একটা গল্প বলি আপনাদের, আমার এক দিদির গল্প। মানে সেই দিদি সত্যি সত্যি আমার দিদি নন, কিন্তু আলাপ পরিচয় হয়ে তারপর এখন দিদি হয়ে গেছে। তিনি একেবারেই বনেদি বাড়ির একজন মেয়ে, বিয়ের পর স্বামীর সঙ্গে আমেরিকা গিয়েছেন, গিয়ে সেখানে থাকেন, ঘরের বাইরে বেরোন না। তো স্বামীর হঠাৎ
একটা দুরারোগ্য অসুখে মারা গেলেন, দুটি বাচ্চা। এই অবস্থায় তিনি ওইখানে গিয়ে পড়লেন। বাপের বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই, শ্বশুর বাড়ির লোকজনেরাও খুব দেখে না, এইরকম একটা অবস্থা। সেই ভদ্রমহিলা লড়ে 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 মেয়েকে বড় করলেন, ছেলেকে বড় করলেন। ছেলে এখন মানে পৃথিবীর অন্যতম প্রধান উল্লেখযোগ্য বিজ্ঞানীদের মধ্যে একজন। মেয়েটিও খুব ভালো হয়েছে, সে চাকরি বাকরি করে ইত্যাদি ইত্যাদি। কিন্তু একেবারেই একজন ঘরোয়া একজন মহিলা, একটি এমনি সাধারণ একটি মেয়ে, সে বাইরের জগতে কিচ্ছু জানতো না। সে এই পৃথিবীর সামনে এসে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যখন সে গেল, সে পাল্টে গেল। তার ভেতরে শক্তিটা ছিল, তো সে জানতোই না ওই শক্তিটা তার ভেতরে আছে। আমি এটা উদাহরণ দিলাম এই কথাটা বলবার জন্য যে মানুষ নিজেকে খুব কম চেনে, কিন্তু কার কতখানি ক্ষমতা খুব কম চেনে। আমি আর একটা গল্প বলবো আপনাদের, বলেই ফেলি আজকে। কথামৃতর কথা একটু সরিয়ে রেখে সেই নিজের ব্যক্তিগত গল্প বলবো, বলে তারপর নিশ্চয়ই কথামৃতে ফিরে আসবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। শরণাগত অনুষ্ঠান করবার জন্য ডাক পাই এবং সেটা গ্রহণ করি, তখন মা প্রায় আমার সঙ্গে কথা বন্ধ করে দিয়েছিলেন। হ্যাঁ, বিশ্বাস করুন, তার যুক্তিটা ছিল, ও তুই পারবি না, অমুক আরেকজন, তিনি আপনারা সকলেই তার নাম জানেন, খুব বিখ্যাত মানুষ, অসাধারণ করতেন, অন্য আর একটা অনুষ্ঠান করতেন, এই ধরনের অনুষ্ঠান। ও কত ভালো করে, তোর নিন্দে হবে, তুই করিস না এটা। আমি জোর করে করেছিলাম, কিন্তু মা পরে বলেছিলেন না তুই ভালো করে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমিও তো জানতাম না যে একরকম করে এটা চালিয়ে দিতে পারবো। কার ভেতরে কি শক্তি আছে সেটা বুঝতে পারা যায় না। আমি এই কথাটা বলছি যে কারণে, সেইটা এবার আপনাদের বলি। সেটা হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব অন্যমনস্ক হয়ে আছেন। মাস্টার মশাইকে বলছেন যে আচ্ছা, এই গিরিশ যা বলছে যে আমি হচ্ছে অবতার, তা কি সত্য? তো মাস্টার মশাই বলছেন, আগে ঠিক কথা, না হলে সবার মনে লাগছে কেন, কেন মনে হচ্ছে সবাইকার যে হ্যাঁ আপনি অবতার? এটা খুব আশ্চর্য না? মানে আমি বলছিলাম আমাদের ভেতরে লুকোনো শক্তির কথা, যেটা ঘটনার মধ্যে না পড়লে, পরিস্থিতির মধ্যে না পড়লে বুঝতে পারা যায় না। কিন্তু ঠাকুর নিজে জানেন না তিনি অবতার, এটা তো বলা যাবে না যে ঠাকুর ন্যাকামি করে বলছেন। অর্থাৎ এই যে নরদেহ ধারণ করেছেন তিনি, এই নরদেহ ধারণ করার ফলে মনের ভেতরকার যে অজ্ঞতা, আমি বলবো সেই অজ্ঞতাটুকুও তার আছে। তিনি কিন্তু নিজে খুব ভালো করে জানেন না যে আমি অবতার। তো ঠাকুর বলছেন, দেখো এখন একটা অবস্থা আসছে, আগেকার অবস্থা উল্টে গেছে, ধাতুর দ্রব্য ছুঁতে পারছি না, ধাতুর দ্রব্য ছুঁতে পারছেন না ঠাকুর। তো মাস্টারমশাই অবাক হয়ে শুনছেন। তো ঠাকুর নিজেই বলছেন যে এই যে নতুন অবস্থা, এর একটা খুব গুহ্য মানে আছে। ঠাকুর ধাতু স্পর্শ করতে পারছেন না, এর মানে কি? দেখুন, যা কিছু সম্পদ, আজকের দিনের কথা বলছি না, পুরনো আমলের কথা বলছি, বা সাধারণভাবে আমাদের যে প্রাচীন ধারণা তার সূত্র ধরে বলছি, যা কিছু সম্পদ তার একটা বড় অংশ কিন্তু ধাতু। মানে যা কিছু পার্থিব সম্পদ তার বড় অংশ একটা কিন্তু ধাতু। সোনা, রূপো, হ্যাঁ, হিরে, মণি, মাণিক্য ইত্যাদি 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 যা কিছু আছে, এইগুলো কিন্তু ধাতু। মুদ্রা, তখন কোম্পানির নোট এসে গেছে, মানে টাকা, কিন্তু বেশিরভাগটাই ধাতু। এবং এই ধাতু ছুঁতে পারছেন না। মায়ার যে ঐশ্বর্য, সেই মায়ার ঐশ্বর্য অবতার কিছুতেই ভোগ করতে পারেন না। হয়তো ঠাকুর সেই জন্যই এই কথাগুলো বলছেন। মাস্টারকে জিজ্ঞেস করছেন, কিনা ছেলে মানুষের মতো জিজ্ঞেস করছেন, দেখুন আচ্ছা আমার অবস্থা কিছু বদলাচ্ছে দেখছো? তো মাস্টার বলছেন, আগে কই না, কার্যে। মাস্টারমশাই বলছেন, এখন কাজ বাড়ছে, যত লোক জানতে পারছে। তো ঠাকুর বলছেন, দেখছো
আগে যা বলতুম এখন ফলছে। নিজেকে আবিষ্কার করতে করতে যাওয়া না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি নিজেকে আবিষ্কার করতে করতে যাচ্ছেন। অদ্ভুত না? আজকের মতো শেষ করছি শরণাগতর কথামৃত পর্ব। এরপর একটু গান শুনবো, গানের পর স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, মানসিক চাপ জয় করার উপায়। আজকে নতুন একটি পরিচ্ছেদে প্রবেশ করব, পরিচ্ছেদের নাম বলছি গানের পর। স্বামী গোকুলানন্দের মানসিক চাপ জয় করার উপায় এই গ্রন্থের ষষ্ঠ অধ্যায়ে প্রবেশ করেছি। ষষ্ঠ অধ্যায়ের নাম ইচ্ছা শক্তির মাধ্যমে শক্তি। ইচ্ছা শক্তির মাধ্যমে শক্তি, বুঝতেই পাচ্ছেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। শুরু করি। এতক্ষণ ধরে আলোচিত পন্থাগুলির মধ্য দিয়েই আমরা বিশ্বাসকে পুনরুজ্জীবিত করতে পারি এবং সেই সাথে শক্তিশালী হয়ে ওঠে আমাদের ইচ্ছা শক্তি। হতাশার পায়ে আত্মসমর্পণ না করে জীবনের প্রতি সদর্থক দৃষ্টিভঙ্গি নিয়ে নৈরাশ্যের মনোভাবকে বিদূরিত করে আমরা বাড়িয়ে তুলতে পারি আমাদের ইচ্ছা শক্তিকে। সাফল্যের মূল চাবিকাঠি তো এটাই। এটা তো অস্বীকার করা যাবে না যে আমরা যে কাজই করি না কেন সাফল্য আমাদের সকলেরই কাম্য। ইচ্ছা শক্তিকে তীব্র করে তোলাই হলো সাফল্য লাভের পথ। এমন অনেক মানুষ আছেন যারা সহজাত কিছু ক্ষমতা বা প্রতিভা নিয়েই জন্মান, কিন্তু এমন গুণীজনদেরও অনেকের মধ্যে এই গুরুত্বপূর্ণ গুণটির অর্থাৎ ইচ্ছা শক্তির অভাব দেখা যায়। ফলত তাদের সমস্ত ক্ষমতা, সমস্ত প্রতিভাই কোনো কাজে লাগে না, সব ব্যর্থ হয়ে যায়। কারণ ইচ্ছা শক্তির অভাবের কারণে এরা তো তাদের ক্ষমতাকে সর্বোত্তম পথে যথাযথ প্রয়োগ করতে পারেন না। আমাদের নিজেদের জীবনের দিকেও গভীরভাবে তাকালে দেখতে পাই এই ইচ্ছা শক্তির অভাবই মানুষের জীবনের, মানুষের অনন্ত সম্ভাবনার মর্মান্তিক পরিণতির কারণ। এমনকি যখন আমরা বুঝতেও পারছি যে আমরা বিশেষ কোনো সাহায্য পেতে চলেছি, সে সাহায্যকে কাজে লাগাতে ব্যর্থ হই আমরা, কারণ একটাই, প্রয়োজনীয় উদ্যোগের অভাব, সংশক্তির অভাব। অনেক ক্ষতিকর বিষয়কেও আমরা এড়াতে পারি না, কারণ আমাদের সংস্কারগুলি এমন যে আমাদের সহজাত প্রবৃত্তিগুলি আমাদের বিরত থাকতে বাধা দেয়। কিছু উদাহরণ দিয়ে ব্যাপারটা একটু ভালো করে বোঝা যাক। আমরা সবাই জানি যে আমাদের ভদ্র, শিষ্ট, মধুর ভাষা ব্যবহার করা উচিত। চূড়ান্ত প্ররোচনাতেও আমাদের উচিত উত্তেজিত না হয়ে ওঠা। মনোবিদরা তো বলেন আমাদের সবসময় শান্ত সৌম্য ভাব বজায় রাখা চাই। কেউ হয়তো দুর্ব্যবহার করছে আমার সাথে, ব্যবহার করছে অকথ্য ভাষা, আমাকে কিন্তু প্রতিক্রিয়াশীল হলে চলবে না। এমন পরিস্থিতিতে আমাদের অন্তরের দিকে দৃষ্টিপাত করতে হবে। একটা কথা তো প্রায়শই অনেকে বলেন, বহুবার রাগের কারণে আমাকে পরে অনুতাপ করতে হয়েছে। ভবিষ্যতে আমি আমার ইচ্ছা শক্তিকে ব্যবহার করব, দমন করব ক্ষণক ক্রোধ। আমরা জানি কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের উচিত ইচ্ছা শক্তিকে যথাসাধ্য যতদূর সম্ভব ব্যবহার করা। চূড়ান্ত রাগের মুহূর্তে যে সূত্র আমাদের প্রয়োগ করা চাই তা হলো, প্রথমে শান্ত হও, নিয়ন্ত্রণ করতে চেষ্টা করো তোমার বোধগুলোকে, তোমার ক্রোধকে তুমি প্রকাশ করো না। এভাবে কিন্তু অনেক অস্বস্তিকর, অপ্রীতিকর পরিস্থিতিকে দারুণভাবে সামলানো যায়। আমরা তো জানি যে অনেক সময়ই আমরা ঝামেলায় পড়ে যাই শুধু এই কারণে যে আমরা নম্র, শিষ্ট হতে ভুলে যাই, হারিয়ে ফেলি মেজাজ, ব্যবহার করি অশিষ্ট, অমার্জিত ভাষা, আর ফলত যন্ত্রণায় ভুগি। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর আপনাদের চিঠি। মধুরিমা রায়, পর্ণশ্রীপল্লী, বেহালা থেকে। পড়ে শোনাই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শ্রদ্ধেয় সৌমিত্র দাদা, চিঠির শুরুতে আপনাকে ও শরণাগত পরিবারের সকল সদস্যকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
বিগ এফএম এর সব কলাকুশলীর জন্য রইল অনেক শুভকামনা। আমার কাছে যে মানুষটি প্রকৃত কর্মযোগী তার কথা কতটা লিখতে পারবো জানি না, চেষ্টা করলাম মাত্র। সে কত বছর আগের কথা, বাংলাদেশ থেকে ছিন্নমূল মানুষগুলোর সঙ্গে প্রায় কপোদ্দক শূন্য অবস্থায় এদেশে চলে আসা, বাবার অকাল প্রয়াণে বাধ্য হয়েই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়। মেধাবী হওয়া সত্ত্বেও অসময়ে পড়াশোনার পাঠ চুকিয়ে সেজ কাকার হাত ধরে ব্যবসায় হাতে খড়ি, সেখানে ধীরে ধীরে বুঝতে শেখা পরিশ্রম, সততা, অধ্যবসায় ব্যবসার মূলধন হলে বিশ্বাস ও সুনাম চিরকাল অটুট থাকে। ব্যবসায় উন্নতি হতে থাকে, আসে আর্থিক স্বাচ্ছন্দ্য, কিন্তু তা অতীত ভুলিয়ে দিতে পারে না। অত বড় সংসারের গুরুদায়িত্ব পালন করেও সব সময় সজাগ দৃষ্টি থাকত কর্মচারীদের সুবিধা অসুবিধার প্রতি। তাদের দেশে বাড়ি তৈরির খরচ, বোন বা মেয়ের বিয়ে, মা বাবার অসুখ প্রভৃতিতে প্রয়োজন মাফিক আর্থিক সাহায্য চলতেই থাকত। আত্মীয়দের ক্ষেত্রে যদি কোনোভাবে টের পেয়েছেন কারোর আর্থিক দুরবস্থা, নিজের দিকে না তাকিয়ে নিঃশব্দে সবার অজান্তে সেখানে পৌঁছে দিয়েছেন সাহায্য। নিজের আত্মসম্মান ছিল প্রবল, তাই যাকে আর্থিক সাহায্য করতেন তার সম্মানের কথা ভেবে প্রচন্ড গোপনীয়তা রক্ষা করতেন। জীবনযাপন ছিল সরল, বিলাসিতা বর্জিত। ভালোবাসতেন লোক খাওয়াতে, সবাইকে নিয়ে বেড়াতে যেতে। নেশা ছিল বই পড়ার আর ভালো সিনেমা দেখার। এই দেখনদারি সর্বস্ব পৃথিবীতে তিনি ছিলেন একজন ব্যতিক্রম। ইতি মধুরিমা রায়, পর্ণশ্রী পল্লী, বেহালা। আপনি একজন চমৎকার মানুষের কথা বলেছেন মধুরিমা দেবী, কিন্তু তার নামটা বলতে ভুলে গেছেন। যাই হোক, নামটা বলেননি সেটা একরকম করে ভালোই, কেননা নামটা হয়তো কেউ মনেও রাখতেন না। আমরা এইরকম অনেক মানুষ আমাদের চারপাশে থাকেন, আমরা তাদের মনে রাখি না, কিন্তু তাদের কাজকে তো মনে রাখি। সেটাই হলো আসল কথা, কাজেই তো মানুষের পরিচয়। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি, একটু গান শুনে নি। ফিরে এলাম এবারে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শুনছেন সৌমিত্র বসুর গলায় বাইরে দূরে। মানে আমরা তো এখন কালিম্পংয়ে আছি। কালিম্পংয়ে জাং ধোক পালরি মনেস্টারি, বা অত কঠিন একটা নাম বলতে, উচ্চারণ করতে আমারও অসুবিধা হচ্ছে, মনে রাখতে পারছি না, আপনাদেরও অসুবিধা হবে হয়তো। সেই জন্য তার যে সংক্ষিপ্ত নাম বা ডাকনাম বলতে পারেন, ডাকনাম শব্দটা খুব ভালো। তো সেই ডাকনাম হচ্ছে দুরপিন মনেস্টারি। তার একেবারে ছাদে চলে এসেছি আমরা। ছাদে একটা ঘর আছে, চিলে কোঠার ঘর আমরা বলি না, সেই রকম একটা চিলে কোঠার ঘর আছে। সেই ঘরটার রং হলো লাল, একেবারে টকটকে লাল, লাল রঙের ঘর। পেছনে নীল আকাশ, সবুজ পাহাড়, তার মধ্যে লাল রঙের একটা ঘর। সেই ঘরে যে জানলা আছে সেই জানলার রং হলুদ, আর সেই হলুদ জানলার চারপাশে কালো রঙের বর্ডার। তাহলে বুঝতে পারছেন, লাল, হলুদ এবং কালো, এই তিনটে রং একসঙ্গে মিশেছে, মানে রঙের দাঙ্গা যাকে বলে। ফলে এই সবটা মিলিয়ে দেখতে কিরকম একটা পুতুলের ঘর, পুতুলের ঘর বলে মনে হয়, খেলনা বাড়ি যেন। আর এই চিলেকোটার ঘরটা ঘিরে আছে একটা চমৎকার ছাদ। এই যে দূরপিন পাহাড়, বা যে পাহাড়ের চূড়ায় মন্দিরটা অবস্থিত, সেইটা হচ্ছে কালিম্পং এর সবচেয়ে উঁচু শিখর, সবচেয়ে উঁচু। তার মানে আশপাশে যা কিছু পাহাড়, পাহাড়ের মাথা সবটাই এর নিচে। আপনি এখান থেকে একেবারে সবটা দেখতে পাচ্ছেন, অসামান্য সেই দৃশ্য। আপনি দেখবেন পাশে একটা স্কুল আছে, হ্যাঁ একটা স্কুল আছে। তো আপনি একদম মঠের ছাদ থেকে দেখছেন হলুদ রঙের সেই স্কুলটা, তার সামনে মাঠ। এই যে মাঠটা আছে এর পাশেই ওই যে মনেস্টারি, তার পাশেই একটা বড় মাঠের কথা বলেছিলাম আপনাদের,
সেই মাঠে স্কুলের স্পোর্টস হয় বা যে কোনো ধরনের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলো হয়। ভারী সুন্দর, ভারী সুন্দর, ভারী চমৎকার। তো এবারে বলি, এই মঠ খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। যে কোনো সময় আপনি আসতে পারেন। তার বাইরে যদি আসেন তাহলে মঠের ভেতরে আপনাকে ঢুকতে দেবে না, বাইরেটা ঘুরে দেখতে পাবেন, কিন্তু ভেতরে প্রবেশের অনুমতি পাবেন না। তা আপনি যদি ভেতরে ঢুকতে চান, এবার বলি আপনাকে, সিঁড়ি দিয়ে একটু উঠতে হবে মূল মন্দিরের ভেতরে যদি যেতে চান। একটা অসামান্য কারুকার্য করা দরজা, সেই দরজা দিয়ে আপনি ভেতরে ঢুকে গেলেন। যখন ঢুকছেন, দরজার বাইরে দাঁড়িয়ে আছেন, তখন কি বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন বাইরে দূরে। রয়েছেন আপনি, একেবারে মূল যে মন্দির, সেই মন্দিরের ভেতরে প্রবেশ করেননি, তার দরজার কাছে আছেন এবং বাইরে থেকেই আপনি শুনছেন অসামান্য সঙ্গীত, প্রার্থনার সঙ্গীত, যদি আপনার ভাগ্য ভালো থাকে। এবং অদ্ভুত একটানা একটা সুর, অদ্ভুত ভাষা তো বুঝতে পারবেন না, কিন্তু সুর আপনাকে টেনে নেবে ঘরের ভেতরে। ভেতরে একটি মূর্তি আছে, সেই মূর্তি কি বুদ্ধদেব? কে জানে, জানি না। যদি বুদ্ধদেব হয়ে থাকেন তাহলে এই বুদ্ধদেব একেবারেই অন্য রকমের দেখতে। খুব রাজকীয় পোশাক পরে আছেন তিনি, হাত জোড় করে আছেন। একজন দেবতা, বুদ্ধদেব বলে মনে হয় না। তার অনেকগুলো হাত দুপাশে ছড়ানো। যে পোশাকটা পরে আছেন, সেই পোশাকটা একেবারে কোনো ভারতীয় পোশাক নয়। সেটা খানিকটা চীনা বা জাপানি কোনো পোশাক আমরা যেরকম ছবিতে দেখি বা সিনেমায় দেখি, পুরনো বিষয় নিয়ে, পুরনো আমল নিয়ে যে চীনা বা জাপানি ছবি দেখি, তার মধ্যে যে ধরনের পোশাক পরে আছেন সেইটা। দুপাশে দুই নারী বসে আছেন মুকুট মাথায় দিয়ে, তারও দুপাশে দুজন আছে। তাদের দেখলে রাক্ষস বলে মনে হয়, অন্তত মার বলতে যেটা বোঝায় অশুভ শক্তি, অশুভ আত্মা, এরকম মনে হয়। আর যিনি মূল দেবতা, অপূর্ব অপূর্ব সেই মূর্তি। মাথার উপরে একটা মুকুট আছে, সে 3 থাক করা একটা মুকুট, 3টে থাক করে সেই মুকুট একেবারে উপরে উঠে গেছে। আর তার পেছনে হলুদ রঙের চালচিত্র। এবং যে দৃশ্যটা দেখলে আপনি জীবনে ভুলতে পারবেন না বলে আমার ধারণা, যে এই দেবতার কাছে যাওয়ার যে পথটা, মানে আপনি মন্দিরের ভেতর ঢুকলেন, তো ঢুকে তো একটা করিডোরের মতন আছে, সেই করিডোর দিয়ে আপনি সোজা চলে যাচ্ছেন, একেবারে শেষে গিয়ে সেই দেবতার অধিষ্ঠান, সেইখানে আপনি পৌঁছলেন। এই যে করিডোরটা ধরে যাচ্ছেন সরু, তার দুপাশে লামারা বসে আছেন এবং তাদের মধ্যে বেশ কয়েকজনের মুখে একটা যন্ত্র, বাদ্যযন্ত্র, মানে বাঁশির মতো, বিউগলের মতন বলতে পারেন, শিঙা। এই শিঙাটা প্রচন্ড লম্বা, মানে এই শিঙাটা প্রায় ওই করিডোর ছাড়িয়ে বেরিয়ে গেছে আর কি। মানে এদিকে যিনি বসে আছেন তার শিঙা প্রায় ওদিক পর্যন্ত পৌঁছে যাচ্ছে, এত বড় বড় শিঙা। সেই শিঙা থেকে অদ্ভুত অদ্ভুত একটা সঙ্গীত বেরিয়ে আসছে। মানে ধরুন শিঙাগুলো 10-12 ফুটের মতন লম্বা হবে, আর বিচিত্র শব্দ বেরোচ্ছে। খুব সুন্দর লাগে, জানেন, খুব সুন্দর লাগে। এসব তো বললাম, এবারে 2 কথায় বলি এই মন্দিরটা ভেতরটা কিরকম। কিন্তু সে কথা আজকে আর হবে না, আজকে আর সময় নেই। আগামীকালের জন্য মন্দিরের যে ভেতরকার যে বর্ণনা, সেইটা তোলা থাক। আজকের মতো শেষ করি শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার
9831922927 চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর মনে রাখবেন আজকে মঙ্গলবার, আজকেই শেষ দিন। আজকে সন্ধে 6টার মধ্যে গঙ্গা নিয়ে আপনার চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। গঙ্গা নিয়ে আপনার অভিজ্ঞতার কথা। শেষ করব রবীন্দ্রনাথের একটি কবিতা দিয়ে। দুঃখ যেন জাল পেতেছে, দুঃখ যেন জাল পেতেছে চারদিকে, চেয়ে দেখি যার দিকে সবাই যেন দুর্গ্রহদের মন্ত্রণায় গুমরে কাঁদে যন্ত্রণায়। লাগছে মনে এই জীবনের মূল্য নেই, আজকে দিনে চিত্তদাহের তুল্য নেই, যেন এ দুঃখ অন্তহীন, ঘর ছাড়া মন ঘুরবে কেবল পন্থহীন। এমন সময় অকস্মাৎ মনের মধ্যে হানলো চমক, তড়িৎ ঘাত, এক নিমেষেই ভাঙলো আমার বন্ধ